শুরুতে জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে মিশর সফরে যাচ্ছেন অ্যান্টনি ব্লিংকেন। জানিয়ে দেব মধ্য এশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে জার্মানি। এছাড়া রয়েছে বাংলাদেশের সঙ্গে আমরা সম্পর্ক স্থিতিশীল চাই বলছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব ইউরোপে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দিনে দিনে বাড়ছে। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে মিশর সফরে যাচ্ছেন অ্যান্টনি ব্লিংকেন। গাজায় চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে মঙ্গলবার মিশর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সফরে মিশরের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা করবেন অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর কয়েক মাস ধরে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার মূল লক্ষ্য হল ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির পাশাপাশি চলমান যুদ্ধ বন্ধ করা। এই চুক্তির অর্জনের পথে দুটি প্রধান বাধা রয়ে গেছে। প্রথমত, ইসরায়েল গাজায় ও মিশরের মধ্যবর্তী অসামরিক অঞ্চল ফিলাডেলফি করিডর নিয়ন্ত্রণে নিয়ে নিজের হাতে রাখতে চায়। দ্বিতীয়ত, বন্দি বিনিময়ের রূপরেখা চূড়ান্ত করা এখনও সম্ভব হয়নি। এই করিডর 1979 সালের ক্যাম্প ডেভিড চুক্তির অধীনে গাজার দক্ষিণে প্রতিষ্ঠিত হয় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ফিলাডেলফির করিডর নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। হামাসের দাবি, যুদ্ধবিরতির সময় এই সীমান্ত অঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। অন্যদিকে ইসরায়েল এই করিডরে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। ব্লিংকেনের মিশর সফরে জিম্মিদের মুক্তি, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব এবং আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা হবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন। গাজায় মানবিক সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে। সেখানে খাদ্য সংকট এবং বাস্তুচ্যুতির মাত্রা চরমে পৌঁছেছে। গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিশোধমূলক হামলা শুরু করে। ইসরায়েলের দাবি, হামাসের হামলায় 1200 জন নিহত এবং 250 জন জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলি হামলায় 41,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রায় 23 লাখ মানুষের জনসংখ্যার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে। এদিকে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে, তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকারও করেছে। এদিকে মধ্য এশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে জার্মানি। ইউক্রেন যুদ্ধের জের ধরে রাশিয়া থেকে প্রাকৃতিক সম্পদ রপ্তানির উল্লেখযোগ্য মাত্রায় কমে যাওয়ার ফলে জার্মানিকে বিকল্পের সন্ধান করতে হয়েছে। মধ্য এশিয়ার দেশগুলো সেই শূন্যস্থান পূরণ করতে কিছুটা এগিয়ে এসেছে। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র সরাসরি হামলার প্রতিবাদ না করলেও মস্কোর প্রভাব যতটা সম্ভব উপেক্ষা করে পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ উজবেকিস্তান, কাজাখস্তান সফর করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নিয়েছেন। তবে ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের লক্ষ্যে কাজাখস্তান রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার পক্ষে অবস্থান নিলেও জার্মানি ইউক্রেনকে সামরিক ও অন্যান্য সহায়তা চালিয়ে যেতে বদ্ধপরিকর। রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ক্ষেত্রেও কোনো শিথিলতা চায় না জার্মানি। রোববার উজবেকিস্তানে অভিবাসন সহ একাধিক বিষয়ে বোঝাপড়ার পর শলজ সোমবার কাজাখস্তান সফর করেন। রাজধানীর আস্তানায় কাজাক প্রেসিডেন্ট কাসিম জোরমাট তোকায়েভের সঙ্গে আলোচনায় পেট্রোলিয়াম সরবরাহ এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়ে কথা বলেন ওলাফ শলজ। উল্লেখ্য, বর্তমানে নরওয়ে ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর কাজাখস্তানই জার্মানির তৃতীয় বৃহত্তম পেট্রোলিয়াম সরবরাহকারী দেশ। 2024 সালের শেষে সেই সরবরাহ পরিমাণ আরও বাড়াতে চলেছে দেশটি। তোকাইয়েভ বলেন, শলজ্জের সফরের পর দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। তিনি কৌশলগত সহযোগিতার পূর্বাভাস দিয়েছেন। রাশিয়া ও চীনের মতো প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্যের কারণেও বিশ্বের 9ম বৃহত্তম দেশ কাজাখস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ইদানিং আরও বেড়ে গেছে। সেখানকার প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডারের সুবিধা নিতে চাইছেন অনেক দেশ। জার্মানিও পেট্রোলিয়ামের পাশাপাশি কাজাখস্তান থেকে প্রাকৃতিক গ্যাস পেতে আগ্রহী। দীর্ঘমেয়াদী ভিত্তিতে হাইড্রোজেন আমদানি করতে চায় জার্মানি। মঙ্গলবার জার্মান চ্যান্সেলরের আস্তানার মধ্যে এশিয়ার 5টি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সম্মেলনে অংশ নিচ্ছেন। সেখানে কাজাখস্তান ও উজবেকিস্তান ছাড়াও কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তানের নেতারা উপস্থিত থাকছেন। গত বছরেও বার্লিনের Z5+1 গোষ্ঠীর নেতারা মিলিত হয়েছেন।
কৌশলগত আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলা ছিল সেই উদ্যোগের লক্ষ্য। অর্থনীতি, জ্বালানি সরবরাহ, কাঁচামাল, জলবায়ু সংরক্ষণ এবং পরিবেশ নীতির ক্ষেত্রে এই দেশগুলো সহযোগিতা নিবিড় করতে চায়। মধ্য এশিয়ায় রাশিয়া ও চীনের বিশাল প্রভাব সত্ত্বেও জার্মানি কৌশলগত স্বার্থে সেই দেশগুলোর সঙ্গে নিবিড় সহযোগিতার চেষ্টা চালাচ্ছেন। বাংলাদেশের সঙ্গে আমরা স্থিতিশীল সম্পর্ক চাই, বলছে এস জয়শঙ্কর। ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চাই বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশ, আমরা তাদের সাথে স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই। একই সঙ্গে বাংলাদেশে যা ঘটেছে তা দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়া প্রতিবেশী দেশগুলো একে অপরের উপর নির্ভরশীল হয়ে থাকে বলে মন্তব্য করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এস জয়শঙ্কর এসব কথা বলেছেন। তিনি 17 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে হওয়া রাজনৈতিক পরিবর্তন সেই দেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু বাংলাদেশের সঙ্গে যে স্থিতিশীল সম্পর্ক ছিল তা অব্যাহত রাখতে ভারত আগ্রহী বলে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার বিকেলে এনডিটিভিকে জানিয়েছেন। তিনি বহুল প্রচলিত সেই প্রবাদ বাক্যের উপর জোর দিয়ে বলেছেন, প্রতিবেশী দেশগুলো একে অপরের উপর নির্ভরশীল। এনডিটিভি বলছে, বিস্তৃত এই সাক্ষাৎকারে ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ এবং সেই সংঘাতে দিল্লির সম্ভাব্য শান্তি রক্ষাকারী ভূমিকা, সেই সাথে ভারতের মুসলিমদের দুর্দশা নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমালোচনামূলক মন্তব্য, গাজা যুদ্ধ এবং দ্বিতীয় মেয়াদে প্রথম 100 দিনের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর বিদেশ সফরের বিষয়ে কথা বলেন এস জয়শঙ্কর। বাংলাদেশ ইস্যুতে ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে যা ঘটেছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। আমরা আমাদের পক্ষ থেকে আমরা বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই। আমাদের ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে, আমাদের জনগণের মধ্যেও ভালো সম্পর্ক। আমি সম্পর্কটা এভাবেই রাখতে চাই। এদিকে ইউরোপে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছেই। ইউরোপের পূর্ব ও মধ্যাঞ্চলে চলমান বন্যায় প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। সোমবার পর্যন্ত অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড এবং রোমানিয়ায় বন্যায় কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকারি সূত্র। অস্ট্রিয়ার 4 জন, চেক প্রজাতন্ত্রে 3 জন, পোল্যান্ডে 4 জন এবং রোমানিয়ায় 7 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দেশগুলোর প্রতি সহানুভূতি এবং সহায়তার আশ্বাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ। কাজাখস্তান সফরকালে তিনি বলেন, আমরা সাধ্যমতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর নাগরিকদের পাশে দাঁড়াবো এবং প্রযুক্তিগত সহায়তা দেব। জার্মানি ইতিমধ্যে প্রযুক্তিগত সহায়তা প্রদান শুরু করেছেন। পোল্যান্ডে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড টাস্ক জরুরি বৈঠকে ডেকে বিপর্যয়কর ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ব্রেসলাউ শহরটি বন্যার আশঙ্কায় বিশেষ প্রস্তুতি নিচ্ছে। সেখানে আগামীকাল বুধবার পরিস্থিতি আরও গুরুতর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চেক প্রজাতন্ত্র অস্ট্রাভা শহরের পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। শহরের প্রধান বাঁধগুলো ভেঙে যাওয়ায় বন্যার পানি দ্রুত শহরের ভেতরে প্রবেশ করছে। শহরের কিছু অংশ ইতিমধ্যেই খালি করা হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়েছে। রোমানিয়ায় বন্যায় মারা যাওয়া 7 জনের অধিকাংশই বয়স্ক মানুষ ছিলেন বলে জানা গেছেন। দেশটির মিডিয়া ফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, সুরক্ষা সংস্থাগুলো এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এদিকে অস্ট্রিয়ার আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিম্ন অস্ট্রিয়ায় ইতিমধ্যে 10টি বাঁধ ভেঙে গেছে এবং 200টিরও বেশি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। 3500 পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।